নমস্কার, খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 22 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মদ খেয়ে রাস্তায় নেমে বাংলার সংস্কৃতি ধ্বংস করছে এরা। 21শে জুলাই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। গলা কাটলেও মুখ থেকে জয় বাংলা উঠবেই। একটা ইডি আরেকটা নির্বাচন কমিশন, দুটো অস্ত্র নিয়ে গণতন্ত্র হত্যা করছে বিজেপি। বিজেপিকে বাংলা বিরোধী বলেই ধুলোয় মিশিয়ে দিলেন অভিষেক। উত্তরে চলে শাসনের টার্গেট বেঁধে দিলেন। ভোটার তালিকায় একজনও বাংলাদেশি ও রোহিঙ্গার নাম থাকবে না, ফের হুঙ্কার শুভেন্দুর। ভোটার তালিকায় একজনের নাম বাদ গেলেই আন্দোলন। 21-এর মঞ্চ থেকেই নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিম ভাতের প্রোগ্রাম নয়, তৃণমূলের শহীদ দিবস নিয়ে খড়গপুর থেকে বড় ভবিষ্যৎবাণী দিলীপের। 17 লক্ষ মানুষ দেশ ছেড়েছেন, কিন্তু বাংলা থেকে কতজন শিল্পপতি গিয়েছেন? বেকারত্ব ইস্যুতে মোদী সরকারকে তুলো ধরা মমতার। 21শে জুনের সভায় না যাওয়ার ভয়ঙ্কর শাস্তি, তৃণমূল নেত্রীকে হুমকি। রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, চাঞ্চল্য মারগ্রামে। শহীদ দিবসের মঞ্চে কেষ্টুকে ছিলেন আদৌ? কেউই দেখেননি তাকে, কিন্তু অনুব্রত বললে আমি নিজেই দেখেছি। বাইক থেকে নামতেই মরণ ফাঁদ, রাস্তায় ফেলে বৃদ্ধকে বেধড়ক লাথি, গায়ের মাংস কামড়ি ধরল গরু, চোখের সামনে আতঙ্ক ও বিভীষিকা। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করতেই নরক যন্ত্রণা, প্রকাশ্যে বেধড়ক মার, কালনায় দাম্পত্য কষ্টে মৃত্যু তরুণী। স্কুল চলাকালীনই মরণ ভয়, বাংলাদেশের স্কুল ভবনের উপর ভেঙে পড়ল যুদ্ধবিমান, মৃত 42 ঘোষিত রাষ্ট্রীয় শোক। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। ভোটার আইডি ইস্যুতে আন্দোলন করতে গিয়েই 32 বছর আগে প্রাণ হারিয়েছিলেন যুব কংগ্রেসের 13 জন কর্মী। সেই ঘটনার স্মরণে 21শে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। সেই মঞ্চ থেকে এবার ভোটার তালিকা থেকে নাম কাটা নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের সতর্ক করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপিকে প্রথম আমরা বাংলা বিরোধী বলেছিলাম। ওরা বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ভোটে জিততে না পেরে সাধারণ মানুষকে গরিবী, দুর্দশা ও ভয় দেখিয়ে দমন করতে চায়, টাকা আটকে রাখে, বাংলার ভাষা, কৃষ্টি, সংস্কৃতির ওপর এক প্রকার সন্ত্রাস চালাচ্ছে। অভিষেক বলেন, আমরা বাংলায় কথা বলি, 100 বার বলবো, গর্ব করে বলবো। 2026 সালের পর বিজেপিকেও দিয়ে জয় বাংলা বলাবো। আমরা কখনো মেরুদণ্ড বিক্রি করব না, গলা কেটেও মুখ থেকে জয় বাংলা বন্ধ হবে না। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। একদিকে ইডি, অন্যদিকে নির্বাচন কমিশনকে ব্যবহার করে গণতন্ত্রের উপর আক্রমণ নামানো হচ্ছে। এই পক্ষপাত দুষ্ট ভূমিকা মানা হবে না। প্রয়োজনে তৃণমূল দিল্লি পর্যন্ত আন্দোলনে যাবে। অভিষেক বলেন, খেলার নাম বাবাজি, 26-এর ভোটের পর এদের দিয়ে আমরা জয় বাংলা বলাবো। অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, এখন বলছে জয় কালী, 26-এর পরে জয় বাংলা বলাবো। এখন বিজেপিকে জয় দুর্গা বলতে হচ্ছে, এটাই আমাদের জয়। বিজেপিকে এখন জয় শ্রীরাম বর্জন করতে হয়েছে, এটাই আমাদের জয়। তৃণমূল সেনাপতি বলেন, বাংলার মানুষকে লাঞ্ছনা করা হচ্ছে, ভোটার তালিকায় কারচুপি করেও জিততে পারেনি। বাংলায় কথা বললেই অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশি। জনতার গর্জন, বাংলায় বিজেপির বিসর্জন। গর্ব করে বলবো, এবার থেকে নিয়ম করে সংসদে বাংলায় বলবো, দেখবো কার গায়ে কত জ্বালা। আমরা আত্মসমর্পণ করব না, গলা কাটলেও জয় বাংলা বলবো। একটা এডি আরেকটা নির্বাচন, একদিকে বিরোধীদের জেলে ঢোকাচ্ছে, আরেকদিকে ভুয়ো ভোটারদের তালিকায় ঢোকাচ্ছে। জিততে না পেরে ভাতে মারার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এদিকে আসন্ন বিধানসভা ভোটের হিসেব দিয়ে অভিষেক বলেছিলাম বিজেপি 50 পেরোবে না। 2021-এ বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলতে হবে, এবার ওদের শূন্যতে নামিয়ে আনতে হবে। বরাবরই উত্তরবঙ্গ বঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। সোমবার উত্তরবঙ্গে গিয়ে কার্যত 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়ে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি স্পষ্ট বার্তা দিয়ে এসেছেন, উত্তর থেকে বিজেপির টার্গেট 40টি আসন। পাশাপাশি অনুপ্রবেশ নিয়েও রাজ্যকে বার্তা দিয়েছেন শুভেন্দু। সোমবার তৃণমূল সুপ্রিমো যখন ধর্মতলার মঞ্চ থেকে বাঙালি অস্মিতা নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন, তখনই অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের দিকে আঙুল তোলেন শুভেন্দু। তিনি বলেন, বাংলাদেশের রোহিঙ্গাদের বের করাই লক্ষ্য। এদিন শুভেন্দু বলেন, ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই, আমরা পাশে আছি। রাষ্ট্রবাদী মুসলিমদের কোনো অসুবিধা হবে না, কিন্তু বাংলাদেশি বা রোহিঙ্গা হলে একজনেরও নাম থাকবে না। নির্বাচন কমিশনকে বলবো, বাংলাদেশিদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। উত্তরে 40 আসনের লক্ষ্যমাত্রা বৃদ্ধি দেওয়ার সঙ্গে সঙ্গে এদিন তৃণমূলকে উৎখাতের ডাকও দেন শুভেন্দু।
তিনি তৃণমূলকে নিশানা করে বলে, উত্তরে আপনারা পারেননি, নিশীথ প্রামাণিককে তো হারিয়েছে পুলিশ, ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছে। নারীদের সুরক্ষা নিয়ে এদিনের কর্মসূচি ছিল শুভেন্দুর, তবে মঞ্চ থেকে চা শ্রমিকদের পরিস্থিতির কথাও মনে করিয়ে দেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী এদিন আরো বলেন, আমরা ডিম দিইনি, মাংস দিইনি, জলও দিতে পারিনি, তারপরও সবাই এসেছে। এদিন ফের একবার তৃণমূলকে উৎখাত করার বার্তা দেন শুভেন্দু। উল্লেখ্য, গত মার্চ মাসে কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়িতে ভাঙচুর চলে। তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম, ভাঙা হয় গাড়ির কাঁচও। সম্প্রতি কোচবিহারে আক্রান্ত হন আরও এক বিজেপি বিধায়ক। সুশীল বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ভোটের সমীক্ষা নাকি ঘুরপথে এনআরসি, এই নিয়ে বিরোধীদের লাইনটা মমতাই ধরিয়ে দিয়েছিলেন। দীঘায় রথের ব্যস্ততার মাঝেই সেই নিয়ে সুরও চড়িয়েছিলেন, কিন্তু সংগ্রাম প্রতিবাদের হুঁশিয়ারিটা এই প্রথম যা দিলেন 21-এর সভা থেকে। সোমবার মুখ্যমন্ত্রীর দাবি, বিহার থেকে 41 লক্ষ ভোটার বাতিলের পরিকল্পনা করেছে, কিন্তু বাংলার ক্ষেত্রে এই ভুল মোটেও নয়। তার হুঁশিয়ারি, বাংলায় একটা ভোটারও বাদ গেলেই ঘেরাও কর্মসূচি হবে, প্রতিবাদ হবে, মিছিল হবে, স্লোগান হবে। এরপরেই একটি তালিকা হাতে তুলে মমতা বলেন, এই তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলায় আমরা কাউকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে দেব না। তবে সত্যি কি 41 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে? নির্বাচন কমিশন বলছে 3 দফায় বিহারের ভোটারদের বুথ লেভেল অফিসাররা গিয়েছেন। সেই সমীক্ষায় ধরা পড়েছে প্রায় 41 লক্ষ ভোটারের হদিশ তাদের কার্ডের রেজিস্টার্ড ঠিকানায় পাওয়া যায়নি, যার জেরে আশঙ্কা করা যেতে পারে চূড়ান্ত তালিকা তৈরির আগে পর্যন্ত এই ভোটারদের হদিশ না পাওয়া গেলে তাদের নাম তালিকা থেকে বাদ যাবে। আর সেখানেই শঙ্কা দেখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মতো এই কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি জানিয়েছিলেন, বাংলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। সীমানা লাগোয়া 9টি জেলায় গত 10 বছরে ভোটার বৃদ্ধির পরিমাণ প্রায় গড়ে 25%, যেখানে গোটা দেশে তা মাত্র 7%। এমনকি বিহারে তো 30 লক্ষ বাদ যাচ্ছে, বাংলায় 90 লক্ষ নাম বাদ যাবে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন ঘিরে যখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু কলকাতার ধর্মতলা, ঠিক সেই মুহূর্তে অন্য ছবি খড়গপুরে। বিজেপির শহীদ কর্মীদের শ্রদ্ধা জানাতে সেখানে সভা করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্পষ্ট বার্তা, বিজেপি শহীদদের কথা ভুলবে না। সঙ্গে থাকলেও তৃণমূলকে তীব্র কটাক্ষ এবং 2026 নিয়ে একটি রাজনৈতিক ভবিষ্যৎবাণী। সোমবার সকালে খড়গপুরে দলের শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় অংশ নেন দিলীপ বাবু। বলেন, তৃণমূল শহীদ দিবস পালন করে ঠিকই, কিন্তু যাদের স্মরণ করে তারা তো কংগ্রেসের শহীদ। রাজনৈতিক হিংসায় বহু বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন, তাদের জন্যই এই সভার আয়োজন। সভা থেকে আরো এক ধাপ এগিয়ে তৃণমূলের অনুষ্ঠানকে কটাক্ষ করে বলেন, ওটা আসলে ডিম ভাত খাওয়ার প্রোগ্রাম, শহীদ দিবস নয়, যেন উৎসব চলছে। আমরা কিন্তু সত্যিকারের শহীদদের শ্রদ্ধা জানালাম। এরপরে তার মন্তব্যে উঠে আসে বড় রাজনৈতিক ইঙ্গিত, এই তৃণমূলও একদিন শহীদ হয়ে যাবে। আমার মনে হয় 2026 সালে সেটা হবে। দলবদলের জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু এদিন খড়গপুরের সভামঞ্চ থেকে বিজেপিতেই নিজের অবস্থান আরো একবার স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। গত সপ্তাহেই দিল্লিতে সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক করেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, তারপর থেকেই ফের রাজ্য রাজনীতিতে নতুনভাবে সক্রিয় হচ্ছেন দিলীপ। বাংলায় কাজ নেই, বাইরে যাচ্ছে বাসিন্দারা। বিরোধীদের সেই দাবির নস্যাৎ করে 21শে জুলাই মঞ্চ থেকে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। তথ্য বিদেশ মন্ত্রকের তথ্য তুলে ধরে বলেন, 17,10,890 জন দেশ ছেড়ে চলে গিয়েছেন। দেশে বছরে 2 কোটি চাকরি দেওয়ার মোদির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোপ দেগেছেন মমতা। বললেন, কোথায় 2 কোটি চাকরি? আমরা বাংলায় 40% বেকারত্ব কমিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি হবে। আদতে তা হয়নি, হয়েছে মাত্র 22 লক্ষ। কেন্দ্রের রিপোর্টে তা স্পষ্ট। কেন্দ্র করে বিধে 21-এর মঞ্চ থেকে মমতা বলেন, 2 কোটির চাকরি কেন্দ্রের ভাওতা। আমরা বাংলার 40% বেকারত্ব কমিয়েছি। পরিসংখ্যান দিয়ে মমতা জানান, 2014 সাল থেকে 18 সাল পর্যন্ত 23,000 লোক দেশ ছেড়েছেন। 19 সালে দেশ ছেড়েছেন 7,000, 20 সালে 5,000, 21 সালে 7,500, 22 সালে 8,000, 23 সালে 5,000, 23 সালে 5,000, 24 সালে 4,300, 25 সালে এখনো পর্যন্ত 3,500 জন দেশ ছেড়েছেন। এরপরই তার প্রশ্ন, বাংলা থেকে কতজন শিল্পপতি বাংলা ছেড়েছেন? বরং তারা বাংলায় আসছেন, তার কারণ বাংলায় ব্যবসা বাড়ছে। তিনি আরো বলেন, বাংলায় দেউচা পাচামি হচ্ছে, বাংলায় তাজপুর বন্দর হচ্ছে। আমার 40% বেকারত্ব কমিয়েছি। এই মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপর শোষণ তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন। বাংলা থেকে দিল্লি দখলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
21শে জুলাই শহীদ দিবসে তৃণমূলের সভায় কলকাতায় না যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যদিও সেই হুমকি অস্বীকার করে পরিবারের পুরুষরা কলকাতার ধর্মতলার সভায় যোগ দিতে গিয়েছিলেন। বাড়িতে রয়েছেন তৃণমূলের মহিলা অঞ্চল সভাপতি মনিরা বিবি ও অন্যান্যরা। গতকাল রবিবার গভীর রাতে ওই বাড়ির একাংশ পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আগুনে বাড়ির সামনে রাখা 3টি বাইক পুড়ে গিয়েছে। তৃণমূল নেত্রী ও অন্যান্যরা বাইরে বেরিয়ে আসায় দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে দাবি পরিবারের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগ্রামের দুনি গ্রামে। ওই এলাকার তৃণমূলের মহিলা অঞ্চল সভাপতি মনিরা বিবি তার স্বামী চাঁদ মোহাম্মদ গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন। তিনি ভোটে হেরে যান। ওই এলাকায় কংগ্রেস জিতেছিল। তারপর থেকেই ওই পরিবারের উপর রাজনৈতিক চাপ আসতে থাকে বলে অভিযোগ। দলবদলের জন্য ওই পরিবারকে একাধিকবার চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। যদিও মনিরা বিবি চাঁদ মোহাম্মদরা চাপের মুখেও দলবদল করেননি। 21শে জুলাই কলকাতায় শহীদ দিবসের সভায় যাওয়ার জন্য ওই পরিবার প্রস্তুতি নিচ্ছিল। তখন সভায় না যেতেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও তারপরেও চাঁদ মোহাম্মদরা কলকাতায় গিয়েছেন। গতকাল রাতে বাড়িতে ছিলেন মনিরা বিবি ও ছেলেরা। গতকাল গভীর রাতে পেট্রোলের গন্ধে ঘুম ভেঙে গিয়েছিল বাড়িতে থাকা সদস্যদের। বাইরে আগুন জ্বলতে দেখা যায়। আতঙ্ক ছড়ায় বাড়ির বাসিন্দাদের মধ্যে। দেখা যায় বাড়ির বাইরে রাখা 3টি বাইক একত্র করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাড়ির দেওয়ালের একাংশে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা চলছে। বাড়ির সদস্যরা চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে খবর। বিরোধীরা এই কাজ করেছে বলে অভিযোগ। বাড়ির সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন মারগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মহাসমাবেশে উপস্থিত থাকা বাধ্যতামূলক হলেও আদৌ কি উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল? দলেই উঠছে প্রশ্ন। সোমবার ধর্মতলার ঐতিহ্যবাহী সভায় তাকে কোথাও দেখা যায়নি বলে দাবি করেছেন দলের একাধিক নেতাকর্মী। না মঞ্চে, না দর্শক আসনে, না মঞ্চের পিছনেও দেখা যায়নি তাকে। এমনকি মঞ্চে উপস্থিত ছিলেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কাজল শেখ। তিনিও বলেন কেষ্টকে দেখেননি। তবে অনুব্রত নিজে সংবাদ মাধ্যমে দাবি করেন, আমি গগন সরকার আর নারায়ণ হালদারের সঙ্গে মিছিল করে গিয়েছিলাম, মঞ্চে উঠেছিলাম। পরে গরমের কারণে মঞ্চের পিছনে শিবিরে বসেছিলাম। কিন্তু মঞ্চ পরিচালনার দায়িত্বে থাকা তৃণাঙ্কুর ভট্টাচার্য, সার্থক বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ বক্সিরাও তার উপস্থিতি নিয়ে সন্দিহান। কেউই কেষ্টকে দেখার দাবি করেননি। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, অনুব্রত কি সত্যি সভায় উপস্থিত ছিলেন, নাকি দলের অন্দরেই নিজেকে গুটিয়ে নিচ্ছেন? কেউ কেউ মনে করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না করে আগের দিন ফিরে যাওয়ায় তিনি অপমান বোধ করেছেন। আবার কারো মতে বীরভূমে কাজল শেখের রাজনৈতিক উত্থান কেষ্টর জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। উল্লেখযোগ্য, অনুব্রতের অনুপস্থিতিতে কাজল শেখ জেলার গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। জেলা সভাপতির পদ হারানোর পর কেষ্ট প্রভাব অনেকটাই হ্রাস পেয়েছে। ফলে এক মঞ্চে কেষ্ট ও কাজলের উপস্থিতি রাজনৈতিকভাবে কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন। দলের এক প্রবীণ নেতা বলে, কেষ্টদা সভায় ছিলেন কিনা নিশ্চিত নই, তবে দিদির সঙ্গে দেখা না করেই ফিরে এলে তা অপমানজনক। কাজলের উপস্থিতিও বাধা হয়ে থাকতে পারে। সব মিলিয়ে শহীদ দিবসের সমাবেশ ঘিরে অনুব্রতের উপস্থিতি নিয়ে দলে শুরু হয়েছে নতুন জল্পনা। যদিও তিনি নিজে উপস্থিত থাকার দাবি করেছেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ যে আর আগের মতো নেই তা নিয়ে তৃণমূলের অন্দরেই মতভেদ স্পষ্ট। বাইক থেকে নামতে বিপত্তি। বৃদ্ধের দিকে হঠাৎ এগিয়ে এলো একটি গরু। পিছন থেকে আরো একটি গরু এসে ওই বৃদ্ধের উপর আক্রমণ করলো। নিচে পড়ে যেতেই বৃদ্ধকে লাথি মারতে শুরু করলো গরু দুটি। রবিবার বিকেলে বিহারের বাঙ্কা জেলার পনিশিয়া গ্রামের এমন ভয়াবহ ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। তারপরেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। বৃদ্ধের এমন অবস্থা দেখে সেখানে থাকা বেশ কয়েকজন এগিয়ে এলেও গরুর আক্রমণের হাত থেকে ওই বৃদ্ধকে রক্ষা করতে পারেনি। পরে আরো কয়েকজন এগিয়ে এসে কোনো রকমে বৃদ্ধকে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হন। যদিও এরপরেই অন্য আরেকজনের উপর হামলা চালায় একটি গরু। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এদিকে আহত বৃদ্ধকে উদ্ধার করার পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে গরুটি কেন ওই বৃদ্ধকে আক্রমণ করলো তা নিয়ে নানা জনের মধ্যে নানা মত দেখা দিয়েছে। এদিকে এই ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেছে, সাম্প্রতিক সময়ে রাস্তার মধ্যে গবাদি পশুদের আনাগোনা বেড়েছে। এর ফলে একদিকে যেমন যানজট বেড়েছে, ঠিক তেমনই একাধিক সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। রাস্তাঘাটে গবাদি পশুর আনাগোনা কমানোর জন্য প্রশাসনের কাছে যাবতীয় ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন তারা। প্রেমের বিয়ে, তাতেও সুখ স্থায়ী হয়নি। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্বামী। প্রতিবাদ করায় বেধড়ক মার তরুণীকে। অত্যাচারের জেরেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব বর্ধমানের কালনায়। ইতিমধ্যেই পূর্বস্থলী থানার পুলিশ গ্রেপ্তার করেছে মৃতার স্বামী ও শ্বশুরকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 7 বছর আগে পূর্বস্থলীর রামকৃষ্ণপুরের বাসিন্দা আজমিরা খাতুন প্রেম করে স্থানীয় ধরমপুরের বাসিন্দা আলবউদ্দিন শেখ নামের এক যুবককে বিয়ে করেন তিনি।
তাদের একটি কন্যা সন্তানও হয়। অভিযোগ, এরপরই আলমউদ্দিন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। আজমিরা জানা মাত্রই ঘটনার প্রতিবাদ করে, তাতেই অত্যাচার শুরু করে বলে অভিযোগ। জানা গিয়েছে, গত ৩রা জুলাই স্ত্রীকে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে যুবক। এরপর অসুস্থ অবস্থায় তরুণীকে বাপের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। যদিও সেই সময় ওই বধূ ঘটনার কথা বাড়ির কাউকেই জানায়নি। প্রথম দিকে তার জ্বর হলে চিকিৎসা শুরু হয়, পরে পরিবারের সদস্যরা মারধরের চিহ্ন দেখতে পান। এরপর তাকে কালনা হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাতে তার মৃত্যু হয়। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পূর্বস্থলী থানার পুলিশ স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে। মৃতের এক দাদা ইব্রাহিম শেখ বলেন, বোনের স্বামী অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। বোন তার প্রতিবাদ করলে ওকে বেল্ট দিয়ে ব্যাপক মারধর করা হয়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ভয়াবহ বিমান দুর্ঘটনা বাংলাদেশে। ঢাকার উত্তরায় একটি স্কুলের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত বিমান ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 16 জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে এই সংখ্যা 19 জন বলে জানানো হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে 120 জন জখম হয়েছেন। বেশিরভাগেরই শরীরের 60 থেকে 70% পুড়ে গেছে। জখমদের বয়স 14 থেকে 20 বছর। মৃতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। জানা গেছে, প্রশিক্ষণ চলাকালীন একটি স্কুল ভবনের উপরে ভেঙে পড়ে বাংলাদেশের বায়ুসেনার বিমানটি ভেঙে পড়ার পর স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ বায়ুসেনার F-7 BGR প্রশিক্ষণ বিমানটি সোমবার বেলা 1:06 উড়ান শুরু করে। এরপর সেটি একটি স্কুল ভবনের ক্যান্টিনের ছাদে গিয়ে পড়ে। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিকে স্কুল ভবনের উপর বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই দুর্ঘটনায় বায়ুসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পড়ুয়া, অভিভাবক ও শিক্ষা কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ প্রদান করছি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি। আপনাদের ভালোবাসা ও ভরসায় আমরা পৌঁছে দিচ্ছি সঠিক ও বিশ্বাসযোগ্য খবর। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার বর্তমান নিউজ টিভির পরবর্তী বুলেটিনে।